This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালকের দিনটা চরম অস্বস্তি নিয়ে শুরু করেছিলাম। আজকে স্বস্তি লাগছে, বিশ্বাস করুন। স্বস্তি লাগার এমনি আপনারা হয়তো ভাবতে পারেন যে কী এমন ঘটলো আজকের দিনটাতে যে স্বস্তি পাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেল। সত্যি তো অনেক কিছু ঘটেছে, তার মধ্যে হয়তো যে জিনিসগুলো ঘটেছে তার মধ্যে অস্বস্তির কাঁটাটা খুব বেশি রকমভাবেই খচখচ করারই কথা। তবুও বলছি স্বস্তি লাগছে, বিরাট স্বস্তি। হ্যাঁ, কেন? সেটার জন্য আপনাদের 1992 সালে নিয়ে যেতে হবে। সালটা এমনিতে অনেক কারণে বিখ্যাত, তবে আমি আপাতত এই 92-এর স্মরণ নিচ্ছি তসলিমা নাসরিনের জন্য। তসলিমা নাসরিন আপনারা জানেন, বাংলাদেশি লেখিকা। 92 সালে তার নির্বাচিত কলাম বইটা বেরিয়েছিল। বইটা মানে হচ্ছে যে অনেক টুকরো টুকরো ঘটনা, টুকরো টুকরো লেখার একটা সমগ্র একসঙ্গে করে একটা সূত্রে বাঁধার চেষ্টা আর কি। তার মধ্যে একটা লেখা আজকে আমার ভীষণ মনে পড়ছে। তসলিমা কি লিখেছিলেন জানেন? লিখেছিলেন, কোনো মেয়ের ওপর প্রতিশোধ নিতে চান, কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না, তাকে ধ্বংস করার সবচেয়ে সহজ উপায় রটিয়ে দিন, তার চরিত্র খারাপ। এই যে আরজিকর হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েশন পড়ছিলেন যে চিকিৎসক, যে মহিলা, তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে খালি মনে হচ্ছিল জানেন তো, এই তসলিমা নাসরিনের কথাটা না আবার খেটে যায়। সত্যি বলছি, খুব খুব একটা অস্বস্তি কাজ করছিল এই জায়গাটায়। ওই তিলোত্তমাকে নিয়ে আপনারা ভাবছেন তিলোত্তমা কে? তিলোত্তমা ওই মেয়েটি যে প্রাণ দিয়েছে আমাদের এই বাংলার বুকে, বাংলা কলকাতার বুকে, একটা হাসপাতালে চিকিৎসক। এমনিতে নিয়ম অনুযায়ী আর কি, যদি কেউ নিগৃহীতা হন তাকে তার নাম, তার পরিচয় এগুলো প্রকাশ করা যায় না। এবার তাকে বারবার ওই চিকিৎসক, ওই মহিলা চিকিৎসক, ওই নিগৃহীতা এরমভাবে ডাকবো, কম লাঞ্ছনা তো তিনি পাননি, যথেষ্ট হয়েছে। তাই জন্যই ঠিক করছিলাম তাকে তিলোত্তমা বলে ডাকবো আমরা, যেরকমভাবে দিল্লি কাণ্ডে আমরা নির্ভয়া বলে ডেকেছিলাম। তিলোত্তমা কেন ডাকবো জানেন? কারণ কালকে এই কলকাতা শহরের বুকে একজন চিকিৎসক না, আমাদের মেয়ে একজন, আপনার আমার ঘরের একজন মেয়ে, তাকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে এবং চরম অত্যাচার করে, গ্লানির শিকার করে, নিগৃহীত করে খুন করা হয়েছে, এটা তো এই শহর কলকাতার নিগ্রহ, শহর কলকাতার লজ্জা। এই শহর কলকাতাকে তো আমরা তিলোত্তমা বলি। কালকে অ্যাকচুয়ালি নিগৃহীতা হয়েছে, খুন হয়েছে এই কলকাতা শহর। এর শরিক আমরা সবাই, তিলোত্তমা। তাই জন্যই আমরা তাকে তিলোত্তমা বলে ডাকছি। আর এই জন্যই আমি বলছিলাম যে এই এত গ্লানি তো কম কিছু ছিল না, যথেষ্ট গ্লানি ছিল। কি পরিমাণ কষ্ট পেয়েছেন, কি পরিমাণ লাঞ্ছনা জুটেছে তার। ওই পোস্টমর্টেম রিপোর্ট থেকে কালকেও আপনাদের শোনাচ্ছিলাম, আজকেও দেখছিলাম, সবটা বলা যায় না জাস্ট, কিন্তু যেটা জানা গেছে ধাপে ধাপে পুলিশ সূত্র থেকেও জানা গেছে, ওই তিলোত্তমা সেদিন আর 5 দিনের মতোই তার সহ চিকিৎসকদের সঙ্গে ডিউটি করেছেন। নাইট ডিউটিতে যথাসময়ে বাইরের থেকে খাবার দাবার আনিয়ে নিজেরা খেয়েছেন। অন্য 5টা দিনের মতোই তো ছিল। অলিম্পিক চলছে, কোথাও গিয়ে একটুখানি মোবাইলে নীরজ চোপড়ার ওই জ্যাভলিন থ্রোগুলো দেখেছেন। দেখে ওই 36 ঘন্টা টানা কাজ করার একটা চাপ, তো সেই চাপ নিতে পারেনি তার শরীর। ওইখানে ওই সেমিনার রুমেই ঘুমিয়ে পড়েছিলেন। আর সেখানেই একটা 45 মিনিটের কালো সময় আমাদের শহর কলকাতার বুকে একটা চরম লজ্জা নেমে এসেছিল। আমরা এটাই এখন অবধি জানতে পেরেছি, এবং বাকি বর্ণনাগুলো না হয় নাই দিলাম, সারাদিন ধরে টুকরো টুকরো করে আপনারা অনেক দেখেছেন, ওগুলো আর বলছি না। কিন্তু এই এত কিছুর মধ্যে তারপর তাকে ঘিরে বিক্ষোভ হয়েছে, বিপ্লব হয়েছে, অনেক কিছু হয়েছে। পুলিশ তারা বিভিন্ন তাদের বীরত্ব দেখিয়েছে, এগুলো হয়েছে আর কি। তারপরেও এগুলো স্বস্তির তো নিশ্চয়ই না। তাও স্বস্তি কেন লাগছে? ওই যে বললাম, লজ্জা তো তিনি কম পাননি।
যথেষ্ট লজ্জা পেয়েছেন, যথেষ্ট যন্ত্রণা পেয়েছেন, নিগৃহীত হয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু না, কেউ অন্তত এইটা বলেনি ও মন্দ মেয়ে ছিল, ওর প্রেমের সম্পর্ক ছিল, অথবা কেউ জিজ্ঞেস করেনি ওর আবার অ্যাফেয়ার থেকে কিছু হয়ে গিয়েছিল, এরকম কিছু ব্যাপার নেই তো, হতে পারতো সব। এই অভিজ্ঞতা আমাদের অতীতে হয়েছে। সেই গ্লানির থেকে অন্তত এই মেয়ে, আমাদের শহর কলকাতার এই তিলোত্তমা মুক্তি পেয়েছে। এইটা কি কম স্বস্তি? এই যে চারপাশে এত কিছু, একটা রাজ্য তাকে, তার নিজের শহর তাকে সুরক্ষা দিতে বাধ্য, মানে বাধ্য ছিল, ব্যর্থ হলো, তাকে তার এই নিগৃহীত হওয়া নিয়ে যারা প্রতিবাদ জানাতে এলেন তাদের ওপর পুলিশের লাঠি নেমে এলো। কার কাছে নিগৃহীতা হয়েছিলেন বলে শোনা গেল? ধরা পড়ে গেছেন তিনি, মানে একজন তো অন্তত ধরাই পড়েছেন। তিনি কে? সেই অর্থে দেখতে গেলে যার রক্ষক হওয়ার কথা ছিল তিনি ভক্ষক, একজন সিভিল পুলিশ, তার নাম সঞ্জয় রায়, ধরা পড়েছে। কিন্তু দেখুন, এতটা হয়ে যাওয়ার পরেও স্বস্তি জায়গাটা, ওই ধরা পড়ে যাওয়াটা স্বস্তি না। স্বস্তি হচ্ছে এটা যে কেউ বলেননি ঘটনাটা সাজানো, কেউ বলেননি। হয়তো মুখ্যমন্ত্রী নিজে ওর বাবা মাকে ফোন করে বলেছেন এটার সব থেকে কড়া ব্যবস্থা তিনি নেবেন, যত দ্রুত সম্ভব অপরাধীকে ধরবেন। হয়তো তার জন্যই এই লজ্জাটা তিলোত্তমাকে পেতে হয়নি, কিন্তু পাওয়ার সম্ভাবনা ছিল, মানে একটা পরিস্থিতি তো ছিলই। নাহলে তো সকালবেলা কেউ কেন তার বাবা মাকে জানালো যে মেয়ে সুইসাইড করেছে? কেন ওখান থেকে যখন তার মা বাবা পৌঁছানোর পর হাসপাতালে বারবার যখন বলছিলেন যে নিশ্চয়ই তার মেয়ের সাথে অন্যায় হয়েছে, তারা যা শুনেছেন, মেয়ে চরম নিগ্রহের শিকার হয়ে মারা গেছে, তখনও কিছু কিছু জায়গা কেন যেন মনে হচ্ছিল ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন সেটা মনে হচ্ছিল? কেন? এই পোস্টমর্টেম রিপোর্ট তো আপনাদের বলেছিলাম, যেখানে ক্ষত বিক্ষত চেহারার একটি মেয়েকে আবিষ্কার করার পরেও, অর্ধনগ্ন অবস্থায় আবিষ্কার করার পরেও একটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল যে এমন কিছু ব্যাপার না, খুব একটা এক্সটার্নাল কিছু ইনজুরি ছিল না। এক্সটার্নাল ইনজুরি কথাটা এই জন্যে বললাম, এগুলো কিন্তু টেকনিক্যাল টার্ম, পুলিশ টুলিশের তরফ থেকে এইরকম কথাবার্তাগুলো বলা হয়, সেগুলোকে কেন ছড়িয়ে দেওয়া হচ্ছিল? ফলে একটা কোথাও গিয়ে কিন্তু প্রেক্ষাপট তৈরি হচ্ছিল, যেখানে হয়তো পরের ধাপটায় কেউ বলে দিতে পারতেন সাজানো ঘটনা, বলেননি। এটা বিরাট স্বস্তি। এই স্বস্তিগুলো কম নাকি? এই যে মেয়েটির চরিত্রের দিকে আঙুল তোলা হলো না, ঘটনাটাকে সাজানো বলা হলো না, কিন্তু তারপরে যেটা হয়েছিল সেটাও তো কম অস্বস্তির না। বাবা মাকে না জানিয়েই দেহ চলে গেল বাড়িতে। বাবা মা তার বাড়ি যখন খবর পেলেন, বাড়িতে যাওয়ার আগে তাদের টালা থানায় যেতে হলো, সেখানে গিয়ে তাদের সামনেই তৃণমূল, বিজেপি, দুটো রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের মধ্যে তরজায় জড়ালেন, ধস্তাধস্তি হলেন, সবই তো আটকে গেলেন। আর ওখানে বাড়ির দরজায় সববাই শকটের মধ্যে একা পড়ে রইল নিগৃহীতা তিলোত্তমা। এগুলো হয়েছে, এই অস্বস্তিগুলো খুব কম নয়। তবু বলছি, কেউ বলেননি অন্তত যাক যে মেয়েটি দায়ী গোটা ঘটনাটার জন্য। হ্যাঁ, তার মধ্যে অবশ্যই যে মেয়েটির বিভিন্ন সতীর্থ বা ডাক্তার ফ্র্যাটার্নিটি, চিকিৎসকরা, তারা যে প্রতিবাদ মিছিল করেছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, তার মধ্যে একটা পোস্টার ছিল, ব্যানার ছিল মেডিকেল কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে। সেই পোস্টারে লেখা হয়েছিল যে, শুনলেন তো কেন মেয়েটি একা ওখানে গেছিল, এই নিয়ে প্রশ্ন তুলেছেন যে মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সেইটা নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। এই পোস্টারই সে কথা বলছে। অর্থাৎ এই পোস্টার যদি সত্যি হয়, একমাত্র আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছাড়া আর কেউ মেয়েটির দিকে অন্তত কোনো না কোনোভাবে দায়ী করার জন্য কোনো অন্তত প্রশ্ন, কোনো আঙুল তোলেননি। যে কলেজের পোস্ট গ্র্যাজুয়েট পড়ুয়া ছিলেন, MBBS পাস আউট ওই তিলোত্তমা,
তার নিজের কলেজের অধ্যক্ষই নাকি প্রশ্ন তুলেছেন মেয়েটা কেন একা ছিল। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরও তো তেমনই অভিযোগ। এবার যদিও আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের মেয়ে, চিকিৎসকদের সংগঠন আইএমের কলকাতা শাখার সম্পাদক শিল্পা বসু রায়, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যে এই ধরনের কোনো প্রশ্ন আদৌ করেছেন, এই মেয়েটা কেন একা ছিল বলে প্রশ্ন আদৌ করেছেন, এর কোনো প্রমাণ আছে নাকি? হয়তো তার তাগিদ আছে কোথাও গিয়ে এই আরজি করের অধ্যক্ষর দিকে কোনো রাজনীতি গেলে সে রাজনীতিটা থামিয়ে দেওয়া। বাবা রাজনীতিক, প্রায় তিনিও রাজনীতিক হয়ে গেছেন হয়তো, সেই জন্যই মানে এই সমস্ত কর্তা ব্যক্তিদের, সবাই তো পরিবার, তারা তো কর্তা ব্যক্তি হন, বাই বার্থ হয়ে যান আর কি গোটা ব্যাপারটায়। সেই জন্যই হয়তো তার সেই জায়গাটায় একটা দাপট তৈরি হয়েছে, তাই জন্যেই তিনি হয়তো বাকি জায়গাগুলোর থেকেও এই জায়গাটা নিয়ে প্রশ্ন তোলা বা সেফগার্ড দেওয়া এইটাকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে করেছেন। হয়তো তার মনে হচ্ছে নয়তো আবার যদি কেউ এখন প্রশ্ন তুলে বসে যে এই প্রিন্সিপাল কেন বারবার তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ওঠে, বারবার ছাত্রছাত্রীরা কেন তার বিরুদ্ধে মুখ খোলে, আর কেন তাকে বারবার এখান থেকে বদলি করার কিছুদিনের মধ্যেই কোন অদৃশ্য শক্তিতে তিনি আবার ফিরে এসে বহাল তবিয়তে বসে পড়েন, এই অপ্রিয় প্রশ্নগুলো, এগুলোর মধ্যে তো আবার রাজনীতি আছে। এই সমস্ত বিষয় যাতে না হয়, এরকম সময় তো রাজনীতি করা উচিত না, তাই না? সেই জন্যেই হয়তো আইএমের ওই সম্পাদিকা তিনি এই জায়গাটার থেকে একটা ধামাচাপা দেওয়ার, মানে দাঁড়ি টানার চেষ্টা করেছেন আর কি। এই জায়গার মধ্যে সেমিনার রুমটা অবশ্যই একটা সেফ জায়গা, তাদের কোনো প্রপার ঘর নেই, আমাদেরও ইভেন কোনো প্রপার রেস্ট রুম নেই, তো তাদেরকে কোথাও তো একটা রেস্ট নিতে হবে, কারণ এতক্ষণ টানা ডিউটি করা তো কারোর পক্ষে সম্ভব না, কোনো মানুষের পক্ষেই সম্ভব না। তো তাকে সে রেস্টের জন্য গেছিল, তাতেও যদি সেটাতে বলা হয় যে একা কেন ঘোরাঘুরি করছে, এটা তো একদমই সমর্থন করার মতো কথা নয়। তাই উনি বলছেন যে একা সেমিনার হলে যাওয়া উচিত নয়, তাহলে ওনার একটা রেস্ট রুম দেওয়া উচিত, আরও বেশি ডক্টরকে দেওয়া উচিত ওনার সঙ্গে, যাতে উনি রেস্ট নিতে পারেন, অন্যান্যরা কাজ করতে পারেন, বা একসঙ্গে দুজন রেস্ট নিতে পারে। তো উনি সেটার ব্যবস্থা করে দিন, তাহলে কেউ একা ডিউটি করবে না। এখানে পুরো হসপিটালে কতজন একা একা রাতে ডিউটি করে, ওনার কাছে সেই ইনফরমেশনটা আছে। আমি অবাক হয়ে গেছি যে এই মৃত্যুর পর বলা যায় যে রাতে একটা মেয়ে একা হাঁটবে না। আমি তো সারা জীবন পিজি থেকে বাঙুর, পিজির এখানে ওখানে সারা রাস্তা একা হেঁটেছি, একা হেঁটে রেফার দেখেছি ওয়ার্ডে ওয়ার্ডে। ভয় পেয়েছি কুকুরকে আর মাতালকে, মানুষকে তো ভয় পাইনি। এ কোন পৃথিবীতে এলাম, এ কোন ওয়েস্ট বেঙ্গল? জন্যই তো পশ্চিম আজকে আরজিকরের এই অবস্থা হয়েছে। দৌড়ে পালাতে হয়েছিল তাকে, তার নামে অন্তত 100টা করাপশনের চার্জ জমা পড়েছে, ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শুরু করে এখানে অবধি। তার দুবার ট্রান্সফার হয়েছে, বুঝে দেখুন, রাতের অন্ধকারে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফারটা ক্যান্সেল হয়েছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এত বছরের স্বাস্থ্য দপ্তরে এই জিনিস হয়নি।